আমি সাকিব সামি। আমার বাসা যশোর। ঘটনাটি আমার চাচার বন্ধুর দাদার সাথে ঘটেছে। আমার চাচা একদিন তার বন্ধুর বাড়িতে বেড়াতে গেল। গিয়ে যখন তার দাদার সাথে দেখা করতে গেল, সে দেখতে পেল তার দাদার একটা হাত নেই। দেখে সে বলল, আপনার এক হাত নেই কেন? তখন বন্ধুর দাদা বললেন, সব আমার পড়া কপাল বাবা, আর সব আমার লোভের ফল। তখন আমার বন্ধুর চাচা বলল, কেন? আর তখন তার বন্ধুর দাদা বলতে শুরু করলেন, তিনি যেভাবে বলেছেন তার ভাষায় লিখছি। আমাদের দেশের বাড়ি চাঁদপুর জেলায়। আমি ছোটবেলা থেকে ওখানেই মানুষ হয়েছি। আমার গ্রামের বাড়িতে 4-5 জন বন্ধু ছিল। আমরা সব জায়গায় একসাথেই ঘুরে বেড়াতাম। আমরা প্রায় একসাথে মাছ ধরতে যেতাম, আর যা মাছ পেতাম তা সবাই মিলে ভাগ করে নিতাম। বেশিরভাগ যেতাম বর্ষাকালে, কারণ আমরা সবাই জানি বর্ষাকালে নদীতে বেশ ভালো মাছ পাওয়া যায়। এরকম এক বর্ষাকালের ঘটনা। রাত 10:30টার দিকে আমরা 4-5 জন মিলে মাছ ধরতে গেলাম। যেহেতু বর্ষাকাল ছিল, সেহেতু নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে বিশাল বৃষ্টি শুরু হয়ে গেল। আমরা বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা বড় গাছের নিচে দাঁড়ালাম। আর আমাদের নদীর ঘাটে পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 11:30 বেজে গেল। আমরা সেদিন তেমন ভালো মাছ পাচ্ছিলাম না। এক পর্যায়ে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা বাসায় ফিরে যাব। হঠাৎ করে তখনই আমি লক্ষ্য করলাম আমাদের জালটা বেশ ভারী, কারণ আমি জাল ফেলেছিলাম। আমি ওটাকে একা কিছুতেই তুলতে পারছিলাম না। আমি ভাবলাম যে এবার বুঝি আমাদের ভাগ্যে ভালো কিছু আছে, কিন্তু আমি বুঝতে পারিনি আমার জীবনে এবার যা হতে চলেছে তার জন্য আমাকে সারা জীবন আফসোস করতে হবে। তারপর আমি আমার সব বন্ধুদের ডাকলাম। তারা এসে আমার সাথে জালটা টানতে লাগলো। আমরা অনেক কষ্টে জালটা উপরে উঠালাম। উঠে যা দেখলাম তাতে আমাদের সবারই মন খারাপ হয়ে গেল। সেখানে কোনো মাছ ছিল না। দেখতে পেলাম মাঝারি সাইজের একটা মাটির কলস, আর তাতে আরবি ভাষায় কিছু লেখা। তারপরে আমরা নিজেরা বলা বলি করতে লাগলাম, যদি এর ভেতরে কোনো গুপ্তধন থাকে তাহলে তো আমরা সবাই বড়লোক হয়ে যাব। তারপর আমরা ঠিক করলাম যে আগে ঢাকনা খুলে দেখা যাক এতে কি আছে। আমরা সবাই মিলে ঢাকনা খুললাম, কিন্তু আমরা ঢাকনা খুলে কিছুই দেখতে পেলাম না। আমরা দেখতে পেলাম যে সেই কলসটা থেকে একটা ধোঁয়ার মতো আকাশের দিকে কিছু একটা উড়ে গেল। আমাদের সবার বেশ রাগ হলো। আমরা সবাই বললাম, আজ আর মাছ ধরবো না। আমরা সবাই বাসায় চলে আসার সিদ্ধান্ত নিলাম। তো সবাই যে যার বাসায় চলেও গেলাম, ঘুমিয়ে পড়লাম। সেই রাতে সবাই একটা ভয়ানক স্বপ্ন দেখলাম। আমি স্বপ্নে দেখলাম যে আমার যে বন্ধুরা আমার সাথে মাছ ধরতে গিয়েছিল, আমরা সবাই কোনো একটা জায়গায় ঘুরতে গিয়েছি, আর তখন আমরা একটা বেশ ভয়ঙ্কর চেহারার লোক দেখি। আর আমরা সবাই একই স্বপ্ন দেখতে পেলাম এবং বেশ ভয় পেলাম। পরের দিন সকালবেলায় আমি আমার বন্ধুদের কাছে আমার স্বপ্নের কথা শেয়ার করতে তারাও বলে তারাও একই স্বপ্ন দেখেছে। শুনে বেশ ভয় লাগলো। এরপরেই গ্রামে শুরু হলো ভয়ানক সমস্যা। গ্রামে হঠাৎ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করলো। অনেক খোঁজাখুঁজির পরেও তাদের কোনো খোঁজ পাওয়া যেত না। তারা নিখোঁজ হতো বেশ অদ্ভুতভাবে। তারা রাতে বাবা মার পাশে ঘুমালেও পরের দিন সকালে তাদের আর পাওয়া যেত না, কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ থাকতো। বেশ কয়েকটা ছেলে মেয়ের নিখোঁজ হওয়ার পর ওই গ্রামের লোক একটা জরুরি সভা বসায়। তারপর সেখানে সিদ্ধান্ত নেওয়া হলো যে ওই গ্রামে পাহারা বসানো হবে। তাই করা হলো, কিন্তু তাতেও কোনো লাভ হচ্ছিল না। তারপর গ্রামের লোক চিন্তায় পড়ে গেল যে এই সমস্যার জন্য কি করা যায়। সেখান থেকে বলা হয় একটা ভালো হুজুর বা কবিরাজের খোঁজ করতে। আর তারপর হুজুর বা কবিরাজ খুঁজতে লোক পাঠানো হলো। তারা খুঁজে একজন কবিরাজ নিয়ে আসলেন। তাকে সব সমস্যা খুলে বলা হলো। সে সব ঘটনা শুনে বলল, আমি চেষ্টা করছি। তারপর তাকে গ্রামের একজনের বাড়ি থাকতে দেওয়া হলো। সে বলল, আমি যে ঘরে থাকবো গভীর রাতে কেউ যেন আমার এই ঘরে না আসে, আমার একটা গুরুত্বপূর্ণ কাজ আছে। গ্রামের লোক বলল, ঠিক আছে। কিন্তু পরের দিন সকালে ঘটলো একটা অবাক করার মতো ঘটনা। পরের দিন সকালে কবিরাজকে আর সেই ঘরে পাওয়া যায় না। হয়তো গভীর রাতেই পালিয়ে গেছে। আর তারপর হঠাৎ করে সেখানে একজন অচেনা লোক এসে উপস্থিত হলো। তাকে দেখে মনে হচ্ছিল যে সে তান্ত্রিক। তাকে গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আপনি কে? উত্তরে বলল, আমি একজন তান্ত্রিক। আমি জানি এই গ্রামের সব সমস্যা, তাই তো সমস্যা সমাধানের উদ্দেশ্যে এসেছি। যখন বলা হলো, আপনি থাকেন কোথায়? আর গ্রামের লোক জিজ্ঞাসা করলো, আপনি জানলেন কি করে এই গ্রামের সমস্যা? উত্তরে সে বলল, আমি ভারতে থাকি।
আমি আমার সাধনার দ্বারা জানতে পারলাম এই গ্রামের বাচ্চা ছেলেমেয়েরা নিখোঁজ হয়ে যাচ্ছে। তাই এই সমস্যার সমাধানের জন্য সেই সুদূর ভারত থেকে এখানে এসেছি। মানুষের সেবা করা আর তাদের সমস্যা সমাধান করাই আমার জীবনের একমাত্র লক্ষ্য। আর তাই আমি এখানে এসেছি। গ্রামের লোক তান্ত্রিকের কথা বিশ্বাস করে নিল, কারণ ওই গ্রামের লোক বেশ সহজ সরল ছিল। সেই তান্ত্রিক বলল, আপনারা আমাকে নদীর ধারে একটা কুঠির নির্মাণ করে দেন, আমি ওখানে একা বসে আমার কাজ করব, আর আমার খাবার আপনারা খুশি হয়ে যে যা দেবেন তাই গ্রহণ করব। আমাকে বেশিরভাগ সময় নিরামিষ খাবার দেবেন, আমি আমিষ খাবার তেমন একটা খাই না। তারপর তার কথা মতো গ্রামের মানুষ তার দেখানো জায়গায় একটা কুঠির নির্মাণ করে দেন, আর তার খাবারের ব্যবস্থাও গ্রামের লোকই করে দিত। তারপর সে গ্রামের লোকদের জানায় আগামীকাল রাতে আমাকে এই গ্রামের শ্মশান ঘাটে একটা যজ্ঞ করতে হবে। তবে সেখানে গ্রামের কেউ উপস্থিত থাকতে পারবে না, আমি একা একাই করব। আর আপনাদের আগামীকাল সকালে জানাবো আসল সমস্যাটা কি। গ্রামের লোক বলে, আচ্ছা ঠিক আছে। তারপর গ্রামের সব লোক যে যার মতো বাড়ি চলে যায়। পরের দিন সকালে গ্রামের লোক সেই তান্ত্রিকের কাছে গেল। যাওয়ার পর সে বলল, আপনাদের গ্রামে একটা পিশাচের আগমন ঘটেছে। সে বাচ্চা ছেলে মেয়েদের রক্ত খেতে পছন্দ করে, সেই এগুলো করছে। আমি ওকে তাড়িয়ে দিয়েছি, কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না। তারপর বেশ কয়েকদিন পর ওই গ্রামে আর কোনো সমস্যা হলো না, কিন্তু তার কয়েকদিন পর আবার গ্রামের ছেলেমেয়েরা নিখোঁজ হতে শুরু করে। আবার গ্রামে একটা আতঙ্ক শুরু হয়ে যায়। গ্রামের লোকেরা আবার একটা সভা বসায়, সেখানে আরো কড়া পাহারার নির্দেশ দেওয়া হয়, আর গুরুত্বপূর্ণ দায়িত্বটা গ্রামের যুবকদের দেওয়া হয়। সেখানে বলা হয় প্রতি রাতে গ্রামে ঢোকা ও বের হওয়ার পথে 5 জন গ্রামের যুবক পাহারা দেবে, আর যারা পাহারা দেবে তাদের সারা রাত পাহারা দিতে হবে। এতে গ্রামের সবাই রাজি হলো। পরের দিন থেকে আমাদের গ্রামের 5 জন করে যুবক ছেলেরা পাহারা দিতে থাকে। আর আসল বিপদ হলো, আমরা যখন পাহারা দিতে গেলাম, আমি এবং আমার যে কয়জন বন্ধু মিলে মাছ ধরতে যেতাম, আমরা সবাই মিলে পাহারা দিচ্ছিলাম। যখন আনুমানিক রাত 2:30টা গ্রামের উত্তর দিক থেকে বেশ চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেলাম। তখন আমরা দেখার চেষ্টা করলাম আসলে বিষয়টা কি। তখন আমরা একটু এগিয়ে গিয়ে দেখতে পেলাম একজন মহিলা চিৎকার করে কাঁদছে। আমরা জিজ্ঞাসা করলাম কি হয়েছে। সে বলল, আমার 7 বছরের ছেলেটাকে নিয়ে শুয়েছিলাম, দরজাটা ভেতর থেকে বন্ধ ছিল, কিন্তু আমার মনে হলো হঠাৎ করে আমার পাশ থেকে আমার ছেলেটাকে নিয়ে গেল। এই কথা শুনে আমরা সবাই মিলে ওই বাচ্চাটাকে খুঁজতে বের হলাম। খুঁজতে খুঁজতে আমরা যখন ওই শ্মশানের কাছে গেলাম, তখন দেখতে পেলাম ওই তান্ত্রিক বাচ্চাটার বুক চিরে কলিজাটা বের করে খাচ্ছে। আমাদের দেখেই তান্ত্রিক একটা বিশাল প্রাণীতে পরিণত হলো। তাকে দেখতে প্রায় হায়নার মতো লাগছিল। সে আমাদের আক্রমণ করলো। আমি ছিলাম প্রথমে, তাই সে আমার ওপরেই ঝাঁপিয়ে পড়লো। একটানে আমার এক হাত শরীর থেকে আলাদা করে ফেললো। আমি সাথে সাথে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। আমার বাকি 4 বন্ধু লাঠি দিয়ে তাকে তাড়া করলো। তারপর সে এক পর্যায়ে নদীতে ঝাঁপ দিল এবং ডুবে গেল। তারপর বন্ধুরা আমাকে ধরাধরি করে আমার বাড়িতে নিয়ে গেল। তারপরে আমরা আমাদের গ্রামের ইমাম সাহেবের কাছে গেলাম। তিনি একদিন সময় নিলেন। হুজুর তার পোষা জিনের মাধ্যমে জেনে পরের দিন আমাদের বললেন, আপনারা যাকে তান্ত্রিক ভাবতেন সে আসলে একটা বদ জিন, কিন্তু ও আগে একটা তান্ত্রিকের গোলাম ছিল। সে তাকে দিয়ে বিভিন্ন রকমের কাজ করাতো, আর তার বেশ পছন্দের খাবার ছিল নাবালক শিশুর কলিজা। ওই তান্ত্রিক নাবালক শিশুদের অপহরণ করে তার কলিজাটা ওই পোষা জিনকে খাওয়াতো। হঠাৎ একদিন ওই জিন ওই তান্ত্রিকের কোনো এক নির্দেশ অমান্য করে, তাই ওই তান্ত্রিক তার পোষা জিনকে মাটির কলসে বন্দি করে নদীতে ফেলে দেয়। আপনারা মাছ ধরতে গিয়ে ওই কলসটা পান, তারপর সেটা খুলে তাকে মুক্ত করে দেন। ও অনেকদিন নাবালক শিশুর কলিজা খায় না, তাই ছিল বেশ ক্ষুধার্ত। মুক্ত হয়েই এই গ্রামের শিশুদের বাড়ি থেকে অপহরণ করে নিয়ে কলিজা খাওয়া শুরু করলো। ও আরো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে হয়তো একটা তান্ত্রিকের বেশি এই গ্রামে আসে, আর ধরা পড়ে যাওয়ায়ও আক্রমণ করেছিল। এখন আর সমস্যা হবে না, ওই গ্রাম ছেড়ে চলে গেছে। আমার চাচার বন্ধুর দাদা যখন ঘটনা বলছিলেন, তার চোখ দিয়ে পানি পড়ছিল। তিনি বেশ আফসোসের সাথে বলছিলেন, আমরা যদি লোভের বশে ওই মাটির কলসটা না খুলতাম, তাহলে আমার এই অবস্থা হতো না। এই ছিল ঘটনা। ভূত কথা। আপনার নিজের ভৌতিক অভিজ্ঞতাগুলোকে অন্যের কাছে পৌঁছে দিতে আপনার ঘটনাটি আমাদেরকে লিখে পাঠান রেডিও ফুর্তির অফিসিয়াল ফেসবুক পেজে মেসেজ করে অথবা অডিও ক্লিপ রেকর্ড করে। আমাদেরকে ইমেল করেও পাঠাতে পারেন ভূতকথা@radiofurti.fm।